বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যা পড়বো তা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের টপিক 2 রূপান্তর। গত ক্লাসে রূপান্তরের আমি শিখিয়েছিলাম যে আমাদের সংখ্যাগুলোকে রূপান্তর করার জন্য 4টা পদ্ধতি আছে। এই 4টা পদ্ধতির মধ্যে আজকে আমরা প্রথম যে পদ্ধতি পাওয়ার সিস্টেম সেটা সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। তো এবার দেখো আমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসবে। তো এই প্রশ্নটা বলতে বা এই প্রশ্নটা দিয়ে কি বোঝানো হয়েছে এই সম্পর্কেও আলোচনা কিন্তু আমরা এই টপিকের প্রথম ক্লাসে করেছি। আই মিন গত গত ক্লাসে করেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, তাহলে আজকের পড়াটা খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা আমরা কিভাবে বুঝবো বা এখানে কি করতে বলা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, চলো দেখে নিই। এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার প্রথমে আমরা দেখবো এখানে ছোট করে যে সংখ্যাটা দেওয়া আছে এটা মানে হচ্ছে এই সংখ্যাটার বেস বা ভিত্তি। তার মানে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং এটাকে কনভার্ট করতে বলা হয়েছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, তার মানে প্রশ্নটা এরকম, এই বাইনারি সংখ্যাটা ডেসিমেলে কত। তো যাই হোক, আমাদের এই ধরনের প্রশ্ন বা রূপান্তর রিলেটেড প্রশ্ন দিলেই আমরা উত্তর কিভাবে করব, দেখো এই উত্তর লেখার পর থেকে আমি যেইভাবে যতগুলো লাইন লিখব বা যেভাবে লিখব এই সবগুলো লাইন তোমরা পরীক্ষার খাতায় লিখবে, যাতে করে কোনো একটা পার্টে যাতে তোমাদের নাম্বার কাটা না যায়। অনেক সময় দেখা যায় তোমরা একটা জিনিস শর্টকাট করে ফেলো, কোথায় শর্টকাট করতে পারবে কোথায় পারবে না সেই জিনিসগুলো আমি বলবো। বেশি শর্টকাট করে ফেলতে গেলে দেখা যাবে কি এখানে নাম্বার কাটা যাবে, কারণ মনে রাখতে হবে এটা সিকিউ প্রশ্ন, এখানে একটু ইলাবোরেটলি একটু ডিটেলস আমাদের দেখাতে হবে ক্যালকুলেশনগুলো। ওকে, তো আমরা শুরু করছি। সবার প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা লিখব। তো চলো আমরা প্রশ্নটা লিখি 101.110 ইকুয়াল টু হোয়াট অফ 10। তো এটা একটা রূপান্তর রিলেটেড প্রশ্ন। তো এখন আমরা এটা বাইনারি থেকে ডেসিমেলে যাব, যেখান থেকে যেখানে রূপান্তর করতে বলুক না কেন আমরা এখন দেখব এই অঙ্কটা আমরা কোন সূত্রের মাধ্যমে করব। তো এটা বোঝার জন্য আমরা কি করতে হবে, দেখব আমাদের এই অঙ্কে বেজ হিসাবে পাওয়ার 10 আছে কিনা, বেজ হিসাবে 10 আছে কিনা। যদি 10 থাকে তাহলে আমরা জানি যে এটা হয় পাওয়ার সিস্টেম হবে, না হয় ডিভাইড সিস্টেম হবে। ঠিক আছে, তো যদি বেজ আকারে 10 থাকে তাহলে হয় পাওয়ার সিস্টেম না হয় ডিভাইড সিস্টেম হবে, এটা আমরা জানি। তো দেখলাম এখানে 10 আছে, হ্যাঁ 10 আছে। 10 আগে নাকি পরে? পরে। পরে মানে পাওয়ার, আগে মানে ভাগে। দেখো একটা ছোট্ট ছড়া শিখিয়েছিলাম গত ক্লাসে, আগে ভাগে পরে পাওয়ার। এই দুইটা সূত্রের জন্য আগে ভাগে পরে পাওয়ার, তার মানে 10 যদি আগে থাকে তাহলে ভাগে, আর 10 যদি পরে থাকে তাহলে এটা পাওয়ার সূত্র। ওকে, তার মানে এটা হচ্ছে পাওয়ার সিস্টেম, আমি বুঝে গেলাম। ওকে, তাহলে এখন এটা আমরা কিভাবে করব, চলো এটা দেখি। তো পাওয়ার সিস্টেম এখন আমি যেভাবে করাবো মনে রাখতে হবে, তোমরা যত রকম পাওয়ার সিস্টেমের ম্যাথ পাবে সবগুলো সেম নিয়মে সব একই রকম ভাবে করবে। দেখো কিভাবে করতে হয়। সবার প্রথমে আমরা সংখ্যাগুলো উঠাবো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে একটু গ্যাপে গ্যাপে, একদম কনজাস্টেড ভাবে উঠাবো না, কারণ এখানে পাওয়ার দিতে হবে। একটু গ্যাপে গ্যাপে উঠালাম। উঠানোর পরে এখানে এখন পাওয়ার দিতে হবে, যেহেতু এটা পাওয়ার সিস্টেমের ম্যাথ আমি বললাম। তো পাওয়ার দিব কিভাবে, দেখো এখানে যতগুলো ডিজিট আছে এই প্রত্যেকটা ডিজিটকে পাওয়ার দিতে হবে। এখন পাওয়ার দেওয়ার নিয়ম কি? পাওয়ার দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার পাওয়ারগুলো দিতে হবে লাস্টের ডিজিট থেকে, আর অপূর্ণ সংখ্যার পাওয়ারগুলো দিতে হবে ফার্স্ট ডিজিট থেকে। তো এখানে পূর্ণ সংখ্যার অপূর্ণ সংখ্যা কোনগুলো, দেখো দশমিকের আগে যেগুলো থাকে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় অপূর্ণ সংখ্যা। তো আমার পূর্ণ সংখ্যা এগুলো, এইগুলো সবার লাস্টের ডিজিট থেকে আমি পাওয়ার দিব। তো চলো পাওয়ার দেই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আর পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা যেটা থাকবে অপূর্ণ সংখ্যার ফার্স্ট ডিজিট থেকে পাওয়ার দিতে হবে। এটাকে অপূর্ণ সংখ্যা কেন বলছি, কারণ এই সংখ্যা শুরুতেই দশমিক আছে তাই এটা অপূর্ণ সংখ্যা। তো অপূর্ণ সংখ্যা শুরু থেকে পাওয়ার দিতে হবে, তো এই শুরুর পাওয়ার কি হবে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ওকে, তো এই পাওয়ার দিয়ে আমরা কিন্তু একটা জিনিস ভালো মতো বুঝলাম, সেটা কি পূর্ণ সংখ্যার লাস্ট ডিজিট থেকে পাওয়ার দিতে হয় আর অপূর্ণ সংখ্যার প্রথম ডিজিট থেকে পাওয়ার দিতে হয়। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসলো যে পূর্ণ সংখ্যার পাওয়ারগুলো 0, 1, 2, 3 হলো, কিন্তু অপূর্ণ সংখ্যার পাওয়ারগুলো -1, -2, -3 এরকম মাইনাস কেন হলো। আচ্ছা, তো চলো এইটার উত্তরটা আমরা একটু দিয়ে আসি। দেখো, যে কোনো সংখ্যার উপরে যদি আমি পজিটিভ পাওয়ার দেই তাহলে সেটা সবসময় পূর্ণ সংখ্যাই থাকবে। যেমন আমি 3 এর উপরে 2 দিলাম, এটা সবসময় কি হবে, একটা পূর্ণ সংখ্যাই থাকবে, কখনো এটা কিন্তু অপূর্ণ সংখ্যা হবে না। ঠিক না? তাই পূর্ণ সংখ্যার পার্টগুলোকে যাতে পূর্ণ সংখ্যাই থাকে এই জন্য এখানে পজিটিভ পাওয়ার দেওয়া হয়েছে। এবার নেগেটিভ পাওয়ার এখানে কেন দেওয়া হইলো?
অনেকেই হয়তো বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি চলো তাদেরকে বলি। দেখো, কোন একটা সংখ্যার উপরে যদি নেগেটিভ পাওয়ার দেওয়া হয় তখন এটা কিন্তু অবশ্যই একটা অপূর্ণ সংখ্যা বা ফ্র্যাকশনাল ভ্যালুতে আসে। যেমন এটাকে যদি আমি ভাঙি তাহলে এটাকে লিখে যায় 1/4। ঠিক আছে, তো এটা আবার কিভাবে, বা এটা 1/4 না লিখে আমি যদি 1/2² লিখি তাহলে আলো ইজিলি বুঝবা 1/2² বা 1/4। তো এটা কিন্তু অ্যান্সার আসবে 0.25। দেখো, তার মানে যে কোনো সংখ্যার উপরে আমি যদি মাইনাস পাওয়ার দিই তাহলে সেটা ফ্র্যাকশনাল ভ্যালু আসে। তাই অপূর্ণ সংখ্যার পার্টকে অপূর্ণ রাখার জন্যই আমরা কি করলাম, এখানে মাইনাস পাওয়ার দিলাম। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা লাস্টের থেকে কেন তাহলে, আর এটা প্রথম থেকে কেন তাহলে। আচ্ছা, এটাও বলে দিই। দেখো, পূর্ণ সংখ্যার যে স্থানীয় মান পদ্ধতি, আমরা এটাকে একক বলি, এটা দশক বলি, এটা শতক বলি, তার মানে এখান থেকে শুরু হয়, তাই এখান থেকেই পাওয়ার দিয়েছি। আর অপূর্ণ সংখ্যার যে স্থানীয় মানগুলো সেটা এখান থেকে শুরু হয়, এটা একক, দশক, এটা শতক, এখান থেকে একক শুরু হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা শুরু থেকে পাওয়ার দিয়েছি, এটা লাস্টের থেকে পাওয়ার দিয়েছি। আশা করি পাওয়ার রিলেটেড কোথায় কেন কি পাওয়ার দিলাম সেটা হয়তো সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। আমাকে প্রশ্ন করার জন্য তোমরা কমেন্ট বক্সেও প্রশ্ন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, ইচ্ছা। ওকে, তাহলে আমরা পাওয়ার কেন কিভাবে দিলাম সেটা আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা পরবর্তী কাজ করি। আচ্ছা, পরবর্তী কাজে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে যাই। তাহলে দেখো, এই প্রশ্নটা তিন ভাবে আমাদের সামনে পরীক্ষার হলে আসতে পারে। দেখো, প্রথম রকম ভাবে কিভাবে আসতে পারে, আমি একটু এটা মুছে নিই। দেখো, আমাদের প্রথম প্যাটার্ন এরকম হতে পারে যে একটা পূর্ণ সংখ্যা দিয়ে বলবে এটা ডেসিমেলে রূপান্তর করো, অথবা একটা অপূর্ণ সংখ্যা দিয়ে বলবে এটা ডেসিমেলে রূপান্তর করো, অথবা একটা পূর্ণ অপূর্ণ সংখ্যা দুইটা দিয়েই বলবে যে এটা ডেসিমেলে রূপান্তর করো। ঠিক আছে, মনে রাখবে সবার প্রথমে পূর্ণ দিক অপূর্ণ দিক যাই দেখ না কেন, তুমি সবার প্রথমে দেখতে হবে এটা কোন সূত্রের অঙ্ক পড়লো, এটাকে পাওয়ার সিস্টেম না ডিভাইড সিস্টেম না বিট সিস্টেম না রেয়ার সিস্টেম। তো তুমি সবার প্রথমে দেখবে এখানে কোথাও 10 আছে কিনা। তো দেখলাম হ্যাঁ, এখানে 10 আছে। 10 আগে না পরে, 10 হচ্ছে পরে, দ্যাট মিনস এটা পাওয়ার সিস্টেম, এটাও পাওয়ার সিস্টেম, এটাও পাওয়ার সিস্টেম। আর পাওয়ার সিস্টেম হলেই পাওয়ার দিতে হবে। সো পাওয়ার সিস্টেম হলেই পাওয়ার হবে কি হবে না সেটা আমি বের করবো এইভাবে। যদি পাওয়ার সিস্টেম হয় তাহলে আমি পাওয়ার দিব। তো এইখানে আমি পাওয়ার দেবো কিভাবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দেখো এখানে কোনো দশমিক চিহ্ন নাই, তো এটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা লাস্টের থেকে পাওয়ার দিতে হবে। আর এটা অপূর্ণ সংখ্যা, যেহেতু এটা দশমিক আছে তার মানে এটা ফার্স্টের থেকে পাওয়ার দিতে হবে। আর এটা পূর্ণ অপূর্ণ দুইটাই মিলিয়ে আসছে এই অঙ্কটার মতো, তাই আমরা কি করব, এটা লাস্টের থেকে পাওয়ার দেবো এই পার্টে, আর এই পার্টে ফার্স্টের থেকে পাওয়ার দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো পাওয়ার দেওয়ার সিস্টেমটা। তারপরে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এখন আমাদের পাওয়ার দেওয়ার কাজ শেষ। এখন আমরা যেটা করব চলো সেটা দেখি। আমাদের এখন কি করতে হবে, এখানে যতগুলো ডিজিট আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিজিটকে এই বেসটা দিয়ে আমি গুণ করব। এখানে বেস 3 থাকতে পারে, এখানে 4 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, এখানে 7 থাকতে পারে, এখানে 100 থাকতে পারে। এইখানে কি বেস থাকলো সেটা কোনো ফ্যাক্ট না, শুধু মনে রাখতে হবে যদি পাওয়ার সিস্টেম হয় তাহলে এইখানে যেই বেসই থাকুক না কেন আমাদের এখন এই কাজটাই করতে হবে। এখন আমি যেই কাজটা করব সেটা কি, এই প্রত্যেকটা ডিজিটকে এই বেস দ্বারা গুণ দিব, এখানে যেই বেসই থাকুক না কেন। এখানে যদি 100 থাকে আমি 100 দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ দিব, এখানে যদি 50 থাকে আমি প্রত্যেকটা ডিজিটকে 50 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে এখানে বেস আছে 2, সো এখন আমি 2 দিয়ে সবাইকে গুণ দিব। তাহলে দেখো আমার প্রথম ডিজিট হচ্ছে 1, সো আমি 1 ইন্টু 2 দিলাম। একটা ডিজিট থেকে আরেকটা ডিজিটে যাওয়ার জন্য মাঝখানে আমি প্লাস দিব। এখন এই প্লাসটা কেন দিচ্ছি এটাও আমি একটু পরে বলবো। তারপর হচ্ছে 0 ইন্টু 2, তারপরের ডিজিট হচ্ছে 1 ইন্টু 2। এই দশমিকের চিহ্ন, এই দশমিক চিহ্নটার জায়গায় আমরা অনেক স্টুডেন্ট কি করি, এখানে দশমিক দিয়ে দিই। মনে রাখবে এখানে দশমিক দিবে না, দশমিক দিলেই অঙ্কটা কাটা যাবে, ফুল অঙ্কটা কাটা যাবে। মনে রাখতে হবে দশমিক চিহ্ন জায়গায় বা অপূর্ণ চিহ্নটার জায়গায়, এই অপূর্ণ সংখ্যাটার জায়গায় যেন অপূর্ণ সংখ্যায় আসে, তাই কিন্তু আমরা মাইনাস পাওয়ার অলরেডি দিয়েছি, তাই দুইটা দশমিক চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা দশমিক দিব না, এখানে আমরা প্লাস চিহ্ন দিব। দেওয়ার পরে আবার দেখো এখানে যে ডিজিট আছে এই ডিজিটকে 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে 1 কে 2 দ্বারা গুণ করব, তারপর আবার আছে 1 কে 2 দ্বারা গুণ করব, তারপর আছে 0 কে 2 দ্বারা গুণ করলাম। শেষ, আমাদের প্রত্যেকটা ডিজিটে এই বেস দ্বারা গুণ করা শেষ। এখন লাস্টের কাজ কি, এই পাওয়ার গুলো বসানো। তাহলে আমি পাওয়ার শুরু করেছি কত থেকে, 2 থেকে। এই পাওয়ারগুলো কোথায় বসাবো, এই প্রত্যেকটা বেজের উপরে বসাবো। তাহলে আমাদের অঙ্কে এখানে বেস কোথায়, এটা
এটা 2, এটা 2, এটা 2, এই প্রত্যেকটা 2 এর উপরে এই পাওয়ারগুলো আমি বসাতে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আমার শুরু পাওয়া হচ্ছে 2, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে -2, তারপরটা হচ্ছে -3। এই তো শেষ। আমাদের 90% কাজ শেষ। ঠিক আছে? সো এখন দেখো এই জায়গাটায় কিছু, কিছু ভুল তোমরা করো যেটার জন্য পুরো অঙ্কটা কিন্তু কাটা যায়। দেখো কি? তোমরা অনেকে এটা করো যে 1 * 2 এটা ঠিকঠাকভাবে দাও, কিন্তু এইখানে একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দাও। মনে রাখবে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিলে যেটা বুঝায় তা হচ্ছে পুরা গুণফলের উপরে পাওয়ার। কিন্তু অ্যাকচুয়ালি এই পাওয়ারটা দিতে হয় শুধুমাত্র বেইজের উপরে। ঠিক আছে? আমি গুণফলের উপরে পাওয়ার দিতে পারবো না। সো কেউ যদি এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার দাও, সাথে, সাথে কিন্তু রেজাল্ট ভুল আসবে। এই রেজাল্ট ভুল আসার কারণে কিন্তু অঙ্কটা কাটা যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এইবার তোমাদের যেটা শিখাবো সেটা হচ্ছে এখানে প্লাস দিলাম কেন? এখানে প্লাস কেন আসে? দেখো যেকোনো সংখ্যা গঠন করতে গেলে ডিজিটের মাঝখানে প্লাস থাকে। যেমন দেখো আমরা জানি যে এটা কিভাবে তৈরি হয়। যেমন এই 12, এই 12 সংখ্যাটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। দেখো এটা হচ্ছে একক স্থানীয় এবং এটা হচ্ছে দশক স্থানীয়। তাহলে আমরা কি করি? 1 * 10 দেই, তারপরে প্লাস 2 * 1 দেই। তাহলে কি হয়? 10 × 1 = 10 প্লাস 2 × 1 = 2 = 12। তাহলে এই একটা সংখ্যা গঠন করার জন্য আসলে প্রত্যেকটা ডিজিটের মাঝখানে কি করতে হয়? প্লাস করতে হয়। এজন্য আমরা প্রত্যেকটা ডিজিট গুণ করার পর প্রত্যেকটা এক ডিজিট থেকে আরেক ডিজিটে যাওয়ার আগে আমি প্লাস করেছি। এই হচ্ছে কেন প্লাস করলাম, এই প্লাস করার নিয়ম এইভাবে আসছে। ওকে, আশা করি সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর তোমরা জানতে পেরেছো। নেক্সট তাহলে এখন আমরা যেটা করব চলো সেটার দিকে যাই। এখন আমরা যেটা করব এটা অনেক স্টুডেন্ট কি করে এই লাইনটা লেখার পর সাথে সাথে ক্যালকুলেটর বসায় দিয়ে এখানে একটা অ্যান্সার লিখে ফেলে। ঠিক আছে? মনে রাখবে এই লাইনটা তুমি এখনই বসাইতে পারবা না। যেহেতু এটা সিকিউ প্রশ্ন, এই সিকিউ প্রশ্নের উত্তর তুমি ডিরেক্টলি কখনোই এই লাইনটা লেখার পরপরই দিবে না। ঠিক আছে? তাহলে একজন পরীক্ষক চাইলেই এখানে তোমার সম্পূর্ণ নাম্বারও কাটতে পারে, এখানে 1 কাটতে পারে, 2 কাটতে পারে, ইচ্ছা। কিন্তু এখানে নাম্বার কাটবে শিওর। ঠিক আছে? তো কেন এত কষ্ট করে তুমি অঙ্কটা করবে, 1 নাম্বারই বা কেন কাটবে? তো চলো তোমরা এখানে কি করলে নাম্বার কি কোনোভাবেই কাটা সম্ভব না সেটা দেখি। তো আমরা এখানে ডিরেক্ট কোনো অ্যান্সার লিখবো না। ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা যেহেতু এটা সিকিউ প্রশ্ন, প্রত্যেকটা স্টেপ আমি একটু ডিটেইলস আকারে দেখাতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা করে দেখাই। তো এখন আমি এখানে ক্যালকুলেশন করব। আমরা জানি 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4, আর 0 এর সাথে আমি 2 গুণ করলে অ্যান্সার আসবে 0, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। যারা এই জিনিসটা ভুলে গেছো তাদেরকে বলে দিই, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 করা হয় সেটার মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হচ্ছে 1। তার মানে আমি যে 100 এর উপরে পাওয়ার 0 দেই সেটার মান হয়ে যাবে 1। ওকে, তার মানে আমি এটা মনে হলো আমাদের যারা ভুলে গেছো তারা এই ব্যাপারটা একটু মনে করে নাও যে আসলে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 দিলে সেটা হয়ে যায় 1। তার মানে এটা 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার এখানে 1 ইনটু যা আছে 1 ইনটু থাকলো, এই মাইনাস পাওয়ারকে কিভাবে ভাঙতে হবে চলো সেটা দেখি। আমি একটু আগে অবশ্য দেখিয়েছিলাম, যারা আসলে এগুলো ভুলে গেছো তাদের জন্য আমি দেখাচ্ছি। যারা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা ভুলে গেছো তাদেরকে দেখো আমি একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে এটা ভাঙার নিয়ম হচ্ছে সব সময় একটা 1 দিবে। ঠিক আছে? মনে রাখবে এটা অলওয়েজ 1 হবে। এখানে কখনো 2 3 5 কোনো অন্য কোনো সংখ্যা উপরে আসবে না। এটা সারা জীবনের জন্যই 1 হবে আর একটা ভাগ চিহ্ন দিবে। মনে রাখবে এই 1 দেওয়ার সাথে সাথে মনে মনে কল্পনা করবে এই মাইনাস চিহ্নটা উঠে গেল। আর এই মাইনাস চিহ্নটা উঠে গেলে কি বাকি রইল? 2 টু দি পাওয়ার 3। এই যেটা বাকি থাকবে সেটা নিচে লিখে দিবে। শেষ, এটা ভাঙা হয়ে গেল। তার মানে আমি যদি 5 টু দি পাওয়ার -6 এটা ভাঙতে চাই, তাহলে সবার আগে আমি 1 লিখবো। এই 1 লিখার সাথে সাথে আমি মনে মনে কল্পনা করবো এই মাইনাস চিহ্নটা নাই। তাহলে মাইনাস চিহ্নটা না থাকলে কি রইল বাকি? 5 টু দি পাওয়ার 6। এই 5 টু দি পাওয়ার 6 এটা আমি উপরে লিখে দিব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো এইভাবে এখন আমি প্রত্যেকটা মাইনাস পাওয়ার এখানে ভেঙে দেখাবো। তাহলে এখানে হবে 1/2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে আবার 1 ইন্টু এটাই কি লেখা যায় 1/2 টু দি পাওয়ার 2 প্লাস এখানে 0 সাথে যাই গুণ করবো অ্যান্সার হচ্ছে 0। ওকে, তাহলে এখানে আমি দিলাম 4 আর 1 হচ্ছে 5 প্লাস এখানে দেখো এইবার যেখানে ভাগ থাকবে এই যে ডিভাইড থাকবে সেখানে ডিভাইড চিহ্নটা আগে দাও। এবার নিচে যা আছে নিচেরটা কখনো চেঞ্জ হবে না। দেখো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এটা লিখে ফেলবো। এবার উপরে কি লিখবো? উপরে লেখার জন্য দেখো এই অঙ্কটা আর এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা আমি গুণ করব। তাহলে 1 ইন্টু 1 কত হবে? 1। শেষ।
তারপর আবার এই প্লাস চিহ্ন দিলাম, তারপর এখানে আবার ভাগ, তো ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পর নিচে যা থাকবে এটা কখনো চেঞ্জ হবে না, তো 2 স্কয়ার মানে হচ্ছে 4, এটা দিয়ে দিলাম। তারপর মনে রাখবে সামনের সংখ্যাটা আর উপরের সংখ্যাটা এই দুইটাকে গুণ করতে হয়, তো গুণ করলে অ্যান্সার কি হবে 1 1 1, তো আমি 1 দিয়ে দিলাম। তো মনে রাখবে এই যে আমি এখানে সার্কেল করছি এগুলো কিন্তু আর পরীক্ষার খাতায় লিখবে না, এগুলো বোঝানোর জন্য এখানে সার্কেল করলাম, পরীক্ষার খাতায় এই সার্কেলগুলো করো না। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই স্টেপ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের জন্য এই স্টেপ পর্যন্ত আসতে হবে। এই স্টেপ বলতে আমি কি বুঝালাম, তোমাদের একটা পূর্ণ সংখ্যার পার্ট দেখাতে হবে আর অপূর্ণ সংখ্যার পার্টে হরকে লবকে এই জিনিসটা দেখাতে হবে, মানে তুমি কাকে কাকে ভাগ করছো এইভাবে তোমাকে দেখাতে হবে। এখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক করতে পারবে, এখন তুমি একসাথে সম্পূর্ণ রেজাল্টও লিখতে পারো অথবা তুমি ভেঙে ভেঙে রেজাল্ট লিখতে পারো, কিন্তু মনে রাখতে হবে এরকম করে একটা পূর্ণ সংখ্যা আর একটা হরলব মানে ফ্র্যাকশনগুলো ভগ্নাংশগুলো তোমাকে দেখাতে হবে যে অপূর্ণ সংখ্যায় কি কি ভগ্নাংশ তোমার হইলো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি চলো এখানে ক্যালকুলেটর থেকে অ্যান্সার গুলো বসাবো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 5 আর এটাকে ভাঙলে লেখা যায় 0.5 আর এটাকে ক্যালকুলেশন করে লেখা যায় 0.25। এখন এই ক্যালকুলেশনের কথা আমার মনে হইলো যে এখানে একটা ভুল হয়, তোমরা স্টুডেন্টরা এই জায়গাটা একটা ভুল করো, সেই ভুলটা কি দেখো আমি একটু দেখাই দিই। ধরো এখানে আছে একটু বড় ফ্র্যাকশনের জন্য 1/4096 এরকম আছে। এখন এটা যখন আমরা ক্যালকুলেশন করি তখন দেখা যায় কি যে এখানে একটা সায়েন্টিফিক ভ্যালু আসে। যেমন আমি একটু দেখাই, ধরো এই হচ্ছে তোমাদের একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দাঁড়াও এটা চলে গেল, এই হচ্ছে ক্যালকুলেটর। তো এখানে আমরা একটু করে দেখাই, যেমন ধরো 1/4096 দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো এইখানে আমাদের এইভাবে রেজাল্ট আসে। তো আমরা কি করি, এটাকে এসডি তে চাপ দিই, তারপরে দেখো এই যে 10⁻⁻4 এরকম করে আমাদের কি আসতেছে, একটা সায়েন্টিফিক ভ্যালু আসতেছে। তো আমরা এই আমাদের আইসিটি অঙ্ক এটা যদি ফিজিক্সের জন্য হয় অথবা যদি ম্যাথমেটিক্সের জন্য হয়, ঠিক আছে সায়েন্টিফিক ভ্যালু তোমরা লিখতে পারো, কিন্তু আইসিটির জন্য সায়েন্টিফিক ভ্যালুটা তোমরা লিখতে পারবে না। তোমরা যেটা করতে হবে, যদি এরকম সায়েন্টিফিক ভ্যালু আসে তাহলে এই রেজাল্টটাকে সামনে রেখে, এই যে রেজাল্ট আসছে এটা থাকা অবস্থাতে তোমরা শিফটে চাপ দিবে, তারপরে মুডে চাপ দিবে, এই যে নর্ম, এই নর্ম হচ্ছে কত নাম্বার 8 নাম্বারে, এতক্ষণ নরমাল মুডে ছিল 1 নাম্বার, এখন আমরা 2 নাম্বার মুডটা দেখতে চাই, সো আমি এখন 2 এ প্রেস করব, সাথে সাথে এখন আবার এসডি দিব। এখন দেখো আমাদের সায়েন্টিফিক ভ্যালুটা বাদ দিয়ে যেটা নরমাল ভ্যালু সেটা দেখাচ্ছে, এবং এইটা আমি পুরাটাই উঠাবো, যদি 10 ডিজিট থাকে 10 ডিজিট পুরাটাই এখানে উঠাবো, যদি এখানে 12 ডিজিট থাকে তাহলে 12টা ডিজিটে আমি দেখে দেখে পুরাটা উঠাবো। তবে মনে রাখতে হবে যদি সিমিলার ভ্যালু বারবার আসে, যেমন ধরো 0.22222 এরকম আসতেছে, তাহলে তিনটা ভ্যালু লিখবো, 0.222 তিনটা পর্যন্তই থেমে যাব। পৌনঃপুনিক ভ্যালু আসলে আমি তিনটা ভ্যালু লিখবো, আর পৌনঃপুনিক না আসলে সবগুলো ভ্যালুই আমাকে লিখতে হবে। ওকে, এখন অনেকের ক্যালকুলেটর আবার হচ্ছে এমএস সিরিজের, তো তাদেরটার ক্ষেত্রে যেটা হবে দেখো আমি আরেকবার দেখাচ্ছি। যাদের এই সিরিজের ক্যালকুলেটর তারা শিফটে চাপ দিয়ে সেটআপে চাপ দিবে, তারপরে নর্ম, তারপরে 2 নাম্বারে দিবে। তো আমি তো 2 নাম্বার অলরেডি করেছি, তো আমি 1 নাম্বারে যাচ্ছি আবার। তো দেখো যারা 1 নাম্বারে অন্য ক্যালকুলেটর ইউজ করতেছো এমএস সিরিজের, তাদের যখন এই রেজাল্টটা থাকবে তারা শিফটে চাপ দেওয়ার সেটআপে চাপ দিবে না, তারা কি করবে, তারা মুডে চাপ দিবে 5 বার। এখন আমার কাছে ওই ক্যালকুলেটরের ইমুলেটরটা নেই, তাই আমি দেখাতে পারছি না। তোমরা মুডে 5 বার চাপ দিবে, চাপ দেওয়ার পরে হচ্ছে নরমাল আসবে ঠিক আগের মতোই, যেমন এরকম নরমাল ছিল, এই যে নর্ম লেখাটা ছিল এই নর্ম লেখাটা আসবে মুডে 5 বার প্রেস করার পর। 5 বার প্রেস করার পর এরকম নর্ম আসবে 3 নাম্বারে, তখন তোমরা এখান থেকে 3 প্রেস করবে, নরমাল মুড আসবে। এই 3 এ প্রেস করার সাথে সাথে এরকম একটা লেখা দেখবে, এখান থেকে তোমরা 2 এ প্রেস করবে, তাহলেই দেখবে কি তোমাদের অ্যান্সারটা এরকম হয়ে গেছে। ওকে, যদি কারো বুঝতে সমস্যা হয় এখনো আমাকে অবশ্যই জানাবে। আশা করি সবাই বুঝেছো। তো এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো নিয়ে আশা করি সমস্যা আর কারণেই। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্কগুলো কিভাবে সলভ করব, পরবর্তী লাইনগুলো কি হবে চলো সেটা দেখি। এখন আমরা এটা যোগ করে ফেললাম, তাহলে সবগুলো যোগ করলে এখানে আসবে 5.75। ওকে, এই পর্যন্ত লিখলেও কিন্তু আমাদের ফুল অ্যান্সার হইলো না। আমরা এখন যেটা করব, আমাদের দেখো প্রশ্ন বলছে এই সংখ্যাটা ডেসিমেলে কত, তো আমি শুধু উত্তর বের করেছি 5.75। তো এটা লাস্ট অ্যান্সারটা এখন আমি কিভাবে লিখতে হবে সেটা দেখো। এখন আমি লিখব সুতরাং 101.110 ইকুয়াল টু 5.7510, এরপর আমি একটা অ্যান্সার চিহ্ন দিব, শেষ, আমাদের অঙ্কটা হয়ে গেল। এবং এইভাবে আনসার করলে এতটুকু লাইন সব ঠিকঠাক মতো লিখলে আর কোনোভাবেই তোমাদের কোনো জায়গায় নাম্বার কাটার কোনো চান্স নেই।
ওকে, তো আমাদের এই প্রথম অঙ্ক শেষ। চলো এখন দ্বিতীয় অঙ্ক আরেকটা করে দেখাচ্ছি, যাতে করে তোমাদের সব রকম কনফিউশন দূর হয়ে যায়। তো চলো আমি আবার শুরু করছি এটা। তো এখানে উত্তর লেখা থেকে আমি যা যা লিখবো সেটা তোমাদের সব লিখতে হবে। তো প্রথমে প্রশ্নটা উঠাবো। তো আমি প্রশ্ন উঠালাম। প্রশ্ন উঠানোর পরে এখন আমি কি করব? প্রশ্ন উঠানোর পরে হচ্ছে আমি হচ্ছে দেখব যে এখানে কোন অঙ্ক হবে, কোন নিয়মের অঙ্ক হবে। তো দেখলাম এখানে 10 আছে এবং 10 হচ্ছে পরে মানে এটা পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেম হলে প্রত্যেকটা ডিজিটকে একটু দূরে দূরে লিখতে হয়। প্রত্যেকটা ডিজিটকে আমি একটু দূরে দূরে লিখলাম। লিখার পরে পাওয়ার দিতে হবে। তো পূর্ণ সংখ্যা লাস্টের থেকে 0, এটা 1, এটা 2, আর অপূর্ণ সংখ্যাটা প্রথম থেকে -1, -2, -3। তোমাদের ভিতরে অনেকে কি করো, এ দেখলে এখানে 10 লিখে ফেলো। মনে রাখবে এটা কখনোই লিখবে না, এ এর মতোই থাকবে। ঠিক আছে? ওকে, তো লিখলাম। আমাদের পাওয়ার সিস্টেম পাওয়ার করা শেষ। এবার আমরা যেটা করব তা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করব, 16 দ্বারা এবার গুণ করব, কারণ বেজ হচ্ছে 16। তাহলে এ কে এখন 16 দ্বারা গুণ করব, a × 16 প্লাস 0 × 16 প্লাস 5 × 16 প্লাস 1 × 16 প্লাস 0 × 16 প্লাস b × 16। ওকে, আমি দিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা ডিজিটের প্রত্যেকটা বেজের উপর এখন পাওয়ার দিতে হবে। আমার বেজ হচ্ছে 16, তো পাওয়ার কি 2 থেকে শুরু হবে। তাহলে এটা 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ওকে, পাওয়ার দিলাম। এখন আমি ক্যালকুলেশন করব। তো চলো 16 স্কোয়ার কত হবে সেটা আমরা দেখি। তো আমি ক্যালকুলেটরটা অফ করে ফেলেছিলাম, আবার ক্যালকুলেটরটা অন করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। তো এখন আমি কি করব, আমি 16 স্কোয়ার করব। তো 16 স্কোয়ার, তো আমি 16 স্কোয়ার করলাম, তাহলে এখানে অ্যান্সার আসলো 256। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা দেখো, এখানে এর এখন মানটা আমি বসাবো। আমরা সবাই জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ মানে হচ্ছে 10। তো এইবার আমি মান বসাবো। একমাত্র মনে রাখতে হবে মান বসাতে হবে কখন, এই সেকেন্ড লাইনে এসে। কখনোই উপরের দিকে আমি এর মান 10 বসাবো না। এখন বলতে পারো স্যার আমি যেহেতু 10 বসালামই, তাহলে এখানে কেন বসাইলাম না? দেখো এখানে যদি আমি 10 বসাইতাম, এ এর মান 10, তারপরে কি 05.10, বি এর মান কত, 11। তাহলে এবার দেখো পাওয়ার কি হবে, 0, 1, 2, 3। দেখো আমার কিন্তু 3 পাওয়ার এখানে নাই, কিন্তু এখানে যখন আমি 10 বসালাম আমার এখানে 3 একটা পাওয়ার আসতেছে। এই কারণে আমাদের রেজাল্ট ভুল যাবে। সো এই কারণে আমরা প্রথমেই এবিসিডির মান বসাবো না। আমরা সব সময় এরকম যখন গুণ করব তখন আমরা পাওয়ার এবিসিডির মানগুলো বসাবো। তো এখানে আসবে আমাদের 256 প্লাস 0 সাথে যাই গুণ করবে অ্যান্সার 0, আর 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, একটু আগেই বলেছি। তাহলে 5 × 1 মানে 5। এখন 1 ইন্টু এটাই কি লেখা যায়, 1/16 প্লাস 0 সাথে যাই গুণ করবে অ্যান্সার 0 প্লাস বি এর মান কত, 11। তাহলে 11 ইন্টু 1/16 স্কোয়ার, নাকি না 16 কিউব। ওকে, তো এখন আমি কি করব, এখন হচ্ছে এগুলো ক্যালকুলেশন করব। তাহলে 10 হবে হচ্ছে 2560 আর প্লাস 5 প্লাস এটা হবে, দেখো এইটা আর এটা গুণ করব। দেখো ভাগ চিহ্ন আগে দেই, নিচে 16, ঠিক আছে। এটা গুণ করলে উপরে 1, আর এবার আবার এখানে ভাগ চিহ্ন আগে দিলাম। 16 কিউব কত হবে চলো সেটা একটু করে দেখি। 16 কিউব কত হবে দেখি, 16 টু দি পাওয়ার 3। তাহলে এখানে অ্যান্সার আসবে 4096। সো এখানে আমি কি করব দেখো, প্রথমে 4096 যা আছে এটা আমি লিখব। লিখার পরে উপরে লিখব এই সংখ্যাটা আর এটা গুণ করব। তাহলে 11 একে 11, শেষ। এখন আমি কি করব, এই যে 2565 হবে এটা, প্লাস এটা হবে 1/16, তারপরে হবে 11/4096, শেষ। এই পর্যন্ত আমাকে দেখাইতে হবে কি, আমার একটা পূর্ণ সংখ্যা। আর এই যে ভগ্নাংশগুলো কারা কারা, তাদের হর কি লব কি এগুলো দেখাতে হবে। প্রত্যেকটা ভগ্নাংশ আমাকে দেখাতে হবে। এখন আমি ক্যালকুলেটর ব্যবহার করে প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করতে পারবো। ওকে, তো এইখানে আমাদের থাকবে এটা 2565, এটা থাকবে প্লাস হচ্ছে 1/16 কত হয় চলো সেটা দেখে আসি। ওকে, 1/16, 1/16 দিলাম। তাহলে এটার অ্যান্সার কত আসবে, 0.0625, 0.0625 প্লাস এখন আমার বাইর করতে হবে 11/16। তো এখন দেখি 11/16 কত হবে। তো 11/4096, সরি।
ওকে, এখানে আসতেছে 0.0026, পুরোটাই লিখতে হবে, হ্যাঁ? তাহলে এখানে আমি লিখলাম 0.0026, 0.0026, তারপরে কত আসলো? 85546, 85546, 85546, 87। ওকে, 87 লিখলাম। এখন সবাইকে যোগ করে ফেলতে হবে, তো চলো সবাইকে যোগ করে ফেলি। ওকে, তো এখানে যোগ করলে অ্যান্সার কত আসবে? প্লাস এটা হচ্ছে 0.06 625 প্লাস হচ্ছে 2565। ওকে, তো এখানে আসতেছে তোমার, চলো এটা দেখি, 2565 পয়েন্ট, এখানে অ্যান্সার আসতেছে 2565.065186, 065186। ওকে, শেষ। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন আমরা অ্যান্সার লিখতে হবে, সুতরাং আমাদের অ্যান্সার হবে, আমাদের প্রশ্ন কি ছিল? A0510B, তাহলে আমরা লিখব A0510B, A0510B 16 equal to 2565.065186 16 অ্যান্সার। আশা করি আজকের যে পড়া সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের পাওয়ার সিস্টেম দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের ডিভাইড সিস্টেম দেখাবো। তাহলে আজকে আমরা যা পড়লাম তা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম ম্যাথগুলো কিভাবে করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। এখন আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি বাসায় প্র্যাকটিস করার জন্য, যদি চাও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো SW দিচ্ছি, সবাই একটু খাতায় তুলে নাও। 120.121, এটা বেস 3 দিলাম, এটা দিলাম 10। দেখে এটা কেউ করতে পারো কিনা, এই একটাই অঙ্ক তোমাকে SW দিলাম, তোমরা সবাই চেষ্টা করবে পারো কিনা, এবং উত্তরটা কি হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবার মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।